আমার বয়স ১৯, বাবার বয়স ৪০। আমরা থাকি ওডিশার ভুবনেশ্বরে। বাবা একজন শিল্পী, তিনি অসাধারণ চিত্রকর্ম আঁকেন। আমাদের বাড়ি শহরের বাইরের দিকে একটু নির্জন জায়গায়। চারপাশে ঘন জঙ্গল। রাত্রে শেয়ালের ডাক শোনা যায়। আমার নাম সঙ্গীতা। আমার মা ললিতা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন। বাবা দেবদত্ত একাই আমাকে মানুষ করেছেন। আমি ছোটবেলা থেকেই বাবার আঁকা ছবি দেখে বড় হয়েছি। বাবা প্রায়ই আমাকে মডেল হিসেবে ব্যবহার করতেন তার ছবিতে। গত মাসে বাবা আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিলেন। সঙ্গীতা, আমি তোমাকে বিয়ে করতে চাই কি? আমি প্রথমে বাবার কথা শুনে হেসে উঠেছিলাম, ভেবেছিলাম তিনি মজা করছেন। কিন্তু তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম তাতে বুঝেছিলাম তিনি একদম সিরিয়াস। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার মেয়ে, আমি উত্তেজিত হয়ে বলেছিলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, সঙ্গীতা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি জানি একজন বাবার এরকম চিন্তা করা উচিত নয়। কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, একজন মেয়ে হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। ঘরের ভেতর এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাইরে জঙ্গলের গাছপালা থেকে ঝিঙি পোকার ডাক ভেসে আসছিল। বাবার চোখে একটা অদ্ভুত আবেগ দেখতে পেলাম, যা আমি আগে কখনো দেখিনি। বাবা, এটা ঠিক নয়। আমরা রক্তের সম্পর্কে বাঁধা। আপনি আমার বাবা। আমি কোনো রকমে বললাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বাবা হঠাৎ হো হো করে হেসে উঠলেন। সঙ্গীতা, তুমি ভুল বুঝেছ। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি বলছিলাম, আমার এক বন্ধুর ছেলে বিজয়কে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সে তোমাকে দেখেছে এবং তোমাকে বিয়ে করতে চায়। আমি হতবাক হয়ে গেলাম। একদিকে স্বস্তি, অন্যদিকে বিরক্তি। কেন তিনি এমন অদ্ভুতভাবে কথাটা বললেন? তাহলে আপনি ওভাবে কেন বললেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম। বাবার মুখে হাসি মিলিয়ে গেল। তিনি আমার দিকে গভীরভাবে তাকালেন। কারণ, সঙ্গীতা, আমি তোমার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম তুমি কতটা সাবধান। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বাবার কথাগুলো বারবার মনে পড়ছিল। কেন তিনি এমন পরীক্ষা নিলেন? তার চোখে যে আবেগ দেখেছিলাম সেটা কি আসলেই ছিল, নাকি আমি কল্পনা করেছিলাম? পরের কয়েকদিন বাবা খুব স্বাভাবিক আচরণ করলেন। তিনি তার স্টুডিওতে ব্যস্ত ছিলেন, একটা নতুন প্রদর্শনীর জন্য ছবি আঁকছিলেন। আমিও কলেজে ব্যস্ত ছিলাম। কিন্তু যখনই বাবার সাথে একা থাকতাম, একটা অস্বস্তি অনুভব করতাম। এক সন্ধ্যায় আমি বাবার স্টুডিওতে গেলাম। তিনি ঘরে ছিলেন না। আমি তার সাম্প্রতিক কাজগুলি দেখতে চেয়েছিলাম। কিন্তু যা দেখলাম তাতে আমি শিউরে উঠলাম। দেয়ালে সারি সারি ছবি, সবই আমার। কিন্তু এমন পোজে, এমন দৃষ্টিতে যেন আমি এক অদ্ভুত নারী। আমার মুখ, কিন্তু দেহ যেন কারো অন্য। আমার চোখ, কিন্তু তাতে এমন আবেগ যা আমার নয়। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। হৃদয় ধকধক করছিল। কি দেখলাম আমি? বাবা এসব কি আঁকছেন? সে রাতে আমি আমার ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এলো না। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ আমার ঘরের দরজায় একটা আলতো শব্দ হল। কেউ নক করছে। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি, বাবা। একটু কথা আছে, তিনি বললেন। আমি উঠে বসলাম। দরজা খুলতে গিয়েও থমকে গেলাম। আমি কি করব? আমি স্টুডিওতে যা দেখেছি তা কি উল্লেখ করব? সঙ্গীতা, দরজা খোলো, বাবা আবার বললেন। আমি ধীরে ধীরে দরজা খুললাম। বাবা দাঁড়িয়েছিলেন, হাতে একটা পুরানো ফটো অ্যালবাম। তোমার সাথে কিছু শেয়ার করতে চাই, তিনি বললেন। আমি দরজা আরও খুললাম, তাকে ভেতরে আসতে দিলাম। কিন্তু আমার ভেতরে ভয় কাজ করছিল। বাবা আমার বিছানার কিনারে বসলেন। অ্যালবামটি তার কোলে রাখলেন। আমি জানি তুমি আজ স্টুডিওতে গিয়েছিলে, তিনি বললেন। আমি চমকে উঠলাম। হ্যাঁ, আমি তোমার নতুন ছবিগুলো দেখতে চেয়েছিলাম। এবং তুমি কি দেখেছ? তিনি জিজ্ঞেস করলেন। আমি নিচু গলায় বললাম, আমার ছবি। কিন্তু অদ্ভুত। বাবা গভীর শ্বাস নিলেন। সঙ্গীতা, আমি তোমাকে কিছু বলতে চাই। এবং আমি চাই তুমি শান্তভাবে শোনো। আমি মাথা নাড়লাম। তুমি আমার মেয়ে নও, তিনি বললেন। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছেন আপনি? ললিতা তোমার মা নয়।
আমি তোমার বাবা নই, তিনি বললেন, তার চোখে জল জমেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি বলছেন আপনি? এটা কি ধরনের মজা? বাবা অ্যালবামটি খুললেন। প্রথম পাতায় একটি ছবি, একজন সুন্দরী তরুণী, আমার মতোই দেখতে। এ হল তোমার মা। তার নাম মালতী, বাবা বললেন। কিন্তু আপনি তো বলতেন ললিতা আমার মা। আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম। মালতী আমার বোন ছিল, বাবা বললেন। সে এবং তার স্বামী একটি দুর্ঘটনায় মারা যান যখন তুমি মাত্র 2 বছরের। তুমি আমার ভাগ্নি, সঙ্গীতা গু। আমার শ্বাস আটকে যাচ্ছিল। তাহলে আমার আসল বাবা কে? তোমার বাবার নাম ছিল অনিরুদ্ধ। তিনি একজন সাংবাদিক ছিলেন। মালতী আর অনিরুদ্ধ খুব ভালোবাসতেন একে অপরকে গি। কিন্তু আপনি আমাকে কখনো বলেননি কেন? আমি জিজ্ঞেস করলাম, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। বাবা আরও কয়েকটা পাতা উল্টালেন। আরও ছবি, মালতী, অনিরুদ্ধ এবং একটি ছোট্ট বাচ্চা মেয়ে। আমি তোমার বাবা মা মারা যাওয়ার পর আমি তোমাকে নিজের কাছে রেখেছিলাম। ললিতা আমার স্ত্রী ছিল, সে তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। কিন্তু তুমি যখন 4 বছরের, ললিতাও একটি অসুখে মারা যায়। তারপর আমি একাই তোমাকে মানুষ করেছি। কিন্তু আপনি আমাকে সত্যটা বলেননি কেন? আমি জিজ্ঞেস করলাম। বাবা আমার হাত ধরলেন। ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তুমি জানবে যে আমি তোমার আসল বাবা নই। আমি কিছুক্ষণ নীরব থাকলাম। এতগুলো তথ্য হজম করতে কষ্ট হচ্ছিল। তাহলে আপনি সেদিন কেন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এমন অদ্ভুতভাবে? আমি জিজ্ঞেস করলাম। বাবা গভীর শ্বাস নিলেন। কারণ সঙ্গীতা, আমি চেয়েছিলাম তুমি প্রতিবাদ করো। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। দেখছিলাম তুমি কতটা সাহসী। কেন? কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। বাবা অ্যালবামের শেষ পাতাগুলি দেখালেন। সেখানে কিছু খবরের কাগজের কাটিং ছিল। শিরোনাম, সাংবাদিকের রহস্যময় মৃত্যু। অনিরুদ্ধের মৃত্যু দুর্ঘটনা ছিল না, বাবা বললেন। তাকে হত্যা করা হয়েছিল। সে একটি বড় দুর্নীতি নিয়ে তদন্ত করছিল। আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এসবের সাথে আমার কি সম্পর্ক? তোমার বাবা মৃত্যুর আগে তার গবেষণার সব তথ্য লুকিয়ে রেখেছিল। এবং সেই তথ্য এখন খুঁজছে একটি শক্তিশালী গোষ্ঠী। তারা জানে যে অনিরুদ্ধের একমাত্র সন্তান তুমি। তারা মনে করে তুমি জানো সেই তথ্য কোথায় আছে। আমি বিস্মিত হয়ে শুনছিলাম। আমি কিছুই জানি না। হ্যাঁ, তুমি জানো না। কিন্তু তারা বিশ্বাস করে তুমি জানো। এবং তারা তোমাকে খুঁজছে। আমার মাথা ঘুরছিল। কিন্তু আমি তো সারা জীবন আপনার সাথেই ছিলাম। কেউ আমাকে কিছু বলেনি। বাবা মাথা নাড়লেন। অনিরুদ্ধ তোমাকে একটি উপহার দিয়েছিল তোমার 3 বছর বয়সে। একটি লকেট। মনে আছে? আমি একটু ভাবলাম। হ্যাঁ, একটা সোনার লকেট। ছোটবেলায় গলায় পরতাম। পরে হারিয়ে ফেলেছিলাম। না, তুমি হারাওনি। আমি লুকিয়ে রেখেছিলাম। ভয় পেয়েছিলাম, বাবা বললেন। কেন? আমি জিজ্ঞেস করলাম। সেই লকেটে একটি কোড লেখা আছে। আমি বিশ্বাস করি সেটাই তোমার বাবার তথ্যের চাবিকাঠি। এবার আমি সত্যিই অবাক হয়ে গেলাম। লকেটটি কোথায়? বাবা পকেট থেকে একটি ছোট্ট সোনার লকেট বের করলেন। এই যে। আমি লকেটটি হাতে নিলাম। এটি দেখে মনে পড়ল ছোটবেলার কথা। এর ভেতরে কি আছে? খোলো, বাবা বললেন। আমি লকেটটি খুললাম। ভেতরে একটি ছোট্ট কাগজের টুকরো। তাতে কিছু সংখ্যা লেখা। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। কোড, বাবা বললেন। তোমার বাবা যে তথ্য লুকিয়েছিল তা খুঁজে বের করার জন্য এই কোড প্রয়োজন। আমি বুঝতে পারছি না, আমি বললাম। এসব কেন আমাকে এখন বলছেন? বাবা গভীর শ্বাস নিলেন। কারণ তারা আমাদের খুঁজে পেয়েছে। গত সপ্তাহে আমি লক্ষ্য করেছি একটি কালো গাড়ি আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করছে। আজ সকালে আমি একটি হুমকির চিঠি পেয়েছি। আমার বুক ধড়ফড় করে উঠল। কি করব আমরা? আমরা পালাব, বাবা বললেন। আজ রাতেই। তোমার জিনিস গুছিয়ে নাও। আমি উঠে দাঁড়ালাম। কোথায় যাব আমরা? প্রথমে আমরা তোমার বাবার তথ্য খুঁজে বের করব। তারপর আমরা সেটি সঠিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আমি দ্রুত আমার একটি ব্যাগে কিছু জরুরি জিনিস গুছালাম। বাবা তার ঘরে গেলেন।
আমি কিছু কাপড়চোপড়, টয়লেট্রিজ এবং আমার ডায়েরি নিলাম। যখন আমরা বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত, তখন আমরা শুনতে পেলাম বাইরে একটি গাড়ি এসে থামল। বাবা আমার দিকে তাকালেন, চোখে উদ্বেগ। তারা এসে গেছে গু। আমি ভয়ে কাঁপছিলাম। কি করব? পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, বাবা বললেন। জঙ্গলের ভেতর দিয়ে যাও। একটি হলদে রঙের বাড়ি আছে, লাল ছাদ। সেখানে যাও। বলো দেবদত্ত পাঠিয়েছে। তারা তোমাকে সাহায্য করবে গে। আমি জিজ্ঞেস করলাম। আমি তাদের আটকে রাখব, বাবা বললেন। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। আমি আপনাকে ছেড়ে যেতে পারব না গি। সঙ্গীতা, তুমি যেতে হবে। তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় এসেছে গি। আমি বাবাকে একটি চুমু দিলাম। আমি ফিরে আসব। আমি জানি তুমি ফিরবে, তিনি বললেন। আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। রাত গভীর। জঙ্গলের ভেতর অন্ধকার। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি জঙ্গলের দিকে দৌড়ালাম। পিছনে শুনতে পেলাম দরজায় জোরে নক করার শব্দ। মিস সঙ্গীতা, আপনি কি ঠিক আছেন? একটি গলা শুনে আমি চমকে উঠলাম। আমি চোখ খুললাম। একজন যুবক আমার সামনে দাঁড়িয়ে। তার চোখে উদ্বেগ। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি রোহন। আপনি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন গু। আমি চারপাশে তাকালাম। আমি একটি ছোট ঘরে ছিলাম। একটি বিছানায় শুয়ে। বাইরে সকাল হয়েছে। আমি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমার বাড়িতে। হলদে রঙের বাড়ি, লাল ছাদ, রোহন বলল। আমি উঠে বসার চেষ্টা করলাম। মাথায় তীব্র ব্যথা। আমার বাবা দেবদত্ত। তিনি কোথায়? রোহন আমার পাশে বসল। আমরা জানি না। আপনি যখন এখানে এসেছিলেন, আপনি একা ছিলেন। আপনি বলছিলেন দেবদত্ত আপনাকে পাঠিয়েছেন, তারপর অজ্ঞান হয়ে গেলেন। আমার চোখে জল এলো। আমাদের বাড়িতে কিছু লোক এসেছিল। বাবা আমাকে পালাতে বললেন। রোহন মাথা নাড়ল। আমরা জানি। আমরা দেবদত্তের বন্ধু। তিনি আমাদের বলেছিলেন যে একদিন আপনি হয়তো আসতে পারেন গু। আমাদের বাবাকে সাহায্য করতে হবে, আমি বললাম। আমরা চেষ্টা করছি, রোহন বলল। আমাদের লোকেরা সেখানে গেছে। কিন্তু এখনও কোনো খবর নেই গু। আমি আমার পকেটে হাত দিলাম। লকেটটি এখনও সেখানে ছিল। আমার কাছে একটি লকেট আছে। এর মধ্যে একটি কোড আছে গু। রোহন অবাক হয়ে আমার দিকে তাকাল। লকেট? আমরা সেটার কথা শুনেছি। দেবদত্ত বলেছিলেন। হঠাৎ দরজা খুলে গেল। একজন বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। তিনি আমাকে দেখে হাসলেন। সঙ্গীতা, তুমি জেগে উঠেছ। ভালো, তিনি বললেন। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সুদীপ। তোমার বাবার বন্ধু, তিনি বললেন। আমরা অনেক বছর ধরে জানি একে অপরকে গু। বাবা কোথায়? আমি আবার জিজ্ঞেস করলাম। সুদীপ এবং রোহন একে অপরের দিকে তাকাল। শেষে সুদীপ বললেন, আমরা ঠিক জানি না। আমাদের লোকেরা তোমাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে কাউকে পায়নি। দেবদত্তকে নিয়ে গেছে বলে মনে হচ্ছে গি। আমি কাঁপতে শুরু করলাম। ওরা কারা? কেন আমাদের পিছু নিয়েছে? সুদীপ আমার পাশে বসলেন। এটা একটি লম্বা গল্প, সঙ্গীতা। তোমার বাবা অনিরুদ্ধ একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি একটি বড় দুর্নীতির নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত করছিলেন। এমন কিছু লোক যারা দেশের সম্পদ লুট করছিল। এবং সেই কারণে তাকে হত্যা করা হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সুদীপ মাথা নাড়লেন। কিন্তু মৃত্যুর আগে তিনি তার সমস্ত প্রমাণ লুকিয়ে রেখেছিলেন। এবং সেই প্রমাণ খুঁজে বের করার একমাত্র উপায় হল সেই কোড, যা তোমার লকেটে আছে গু। আমি লকেটটি বের করলাম। এটা? সুদীপ লকেটটি দেখলেন। হ্যাঁ। আমরা বহু বছর ধরে এটার খোঁজ করছিলাম গু। আমরা এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। প্রথমে আমরা দেবদত্তকে খুঁজে বের করব, রোহন বলল। তারপর আমরা সেই প্রমাণ খুঁজে বের করব গু। পরের দিন সকালে আমরা কলকাতার দিকে রওনা হলাম। সুদীপ বললেন, তাদের গোয়েন্দারা জানতে পেরেছে যে দেবদত্তকে সম্ভবত সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটি পুরানো জিপে করে যাত্রা করলাম। রোহন ড্রাইভ করছিল, আমি পাশে বসেছিলাম, আর সুদীপ পিছনে। তোমার লকেটের কোডটা কি? সুদীপ জিজ্ঞেস করলেন। আমি লকেটটি খুললাম।
378512642953। সুদীপ চিন্তিত দেখাচ্ছিলেন। এটা একটি কোড, ঠিক আছে, কিন্তু এর অর্থ কি? বাবা কি কখনো বলেননি? আমি জিজ্ঞেস করলাম। না, তিনি জানতেন না। তিনি শুধু জানতেন যে এটি গুরুত্বপূর্ণ। আমরা কয়েক ঘন্টা ধরে গাড়ি চালালাম। আকাশ মেঘলা হয়ে উঠছিল, বৃষ্টি নামতে শুরু করেছিল। আমি জানালা দিয়ে দেখছিলাম, চিন্তা করছিলাম বাবা কোথায় আছেন, কেমন আছেন। হঠাৎ রোহন জোরে ব্রেক কষল। কেউ আমাদের পিছু নিয়েছে কি? আমি পিছনে তাকালাম। একটি কালো এসইউভি আমাদের অনুসরণ করছিল। ওরা কিভাবে আমাদের খুঁজে পেল? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। সুদীপ মাথা নাড়লেন। জানি না, কিন্তু আমাদের পালাতে হবে গু। রোহন গাড়ির গতি বাড়াল। আমরা একটি সরু রাস্তায় ঢুকে পড়লাম, চারপাশে ঘন বন। বৃষ্টি জোরে পড়ছিল, রাস্তা পিচ্ছিল হয়ে উঠেছিল। কালো গাড়িটিও গতি বাড়িয়েছিল, আমাদের প্রায় ধরে ফেলেছিল। আমরা ওদের ছাড়াতে পারব না, রোহন বলল, তার গলায় উদ্বেগ। সুদীপ চারপাশে তাকালেন। ওই দিকে একটি পথ আছে। মোড় নাও। রোহন তীক্ষ্ণ মোড় নিল। আমরা একটি আরও সরু পথে চলে গেলাম, যেখানে গাড়ি চালানো প্রায় অসম্ভব লাগছিল। কিন্তু কালো গাড়িটিও আমাদের অনুসরণ করছিল। ওরা পিছু ছাড়ছে না, আমি বললাম। হঠাৎ রোহন আবার ব্রেক কষল। আমাদের সামনে একটি নদী, সেতু ভেঙে গেছে। আমরা আটকা পড়েছি, রোহন বলল। কালো গাড়িটি আমাদের পিছনে এসে থামল। দরজা খুলে ৩ জন লোক নামল, তাদের হাতে বন্দুক। আমরা কি করব? আমি ভয়ে কাঁপছিলাম। সুদীপ একটি ছোট বন্দুক বের করলেন। তোমরা দুজন নদীর দিকে যাও, আমি ওদের আটকাবু। কিন্তু আপনি? আমি বললাম। আমি ঠিক আছি। যাও এখনই। রোহন আমার হাত ধরে টানল। আমরা গাড়ি থেকে নেমে নদীর দিকে দৌড়ালাম। পিছনে গুলির শব্দ শুনতে পেলাম। সুদীপ কাকু, আমি চিৎকার করে উঠলাম। রোহন আমাকে আরও জোরে টানল। আমরা ফিরতে পারব না। এটাই একমাত্র উপায় গু। আমরা নদীর ধারে পৌঁছালাম। নদীটি তীব্র স্রোতে বয়ে যাচ্ছিল। এখন কি? আমি জিজ্ঞেস করলাম। রোহন চারপাশে তাকাল। ওখানে একটি নৌকা। তীরে একটি ছোট নৌকা বাঁধা ছিল। আমরা সেদিকে দৌড়ালাম। নৌকায় উঠে রোহন দ্রুত দড়ি খুল। আমরা নদীতে ভেসে গেলাম। আমি পিছনে তাকালাম। লোকগুলি আমাদের দিকে দৌড়ে আসছিল, কিন্তু আমরা ইতিমধ্যে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। সুদীপ কাকুর কি হল? আমি জিজ্ঞেস করলাম, চোখে জল। রোহন মাথা নাড়ল। আমি জানি না। আশা করি তিনি ঠিক আছেন গু। নদীর স্রোত আমাদের দ্রুত নিয়ে যাচ্ছিল। আমি নৌকার কিনারা ধরে বসেছিলাম, ভয়ে কাঁপছিলাম। আমরা প্রায় ১ ঘন্টা নদীতে ভেসে চললাম। আকাশ পরিষ্কার হয়ে গেল, বৃষ্টি থেমে গেল। দূরে একটি ছোট গ্রাম দেখা যাচ্ছিল। আমরা ওখানে যাব, রোহন বলল। নৌকা সেদিকে চালাতে চেষ্টা করছিল। আমরা একটি ছোট ঘাটে পৌঁছালাম। নৌকা থেকে নেমে আমরা গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। গ্রামটি ছোট, মাত্র কয়েকটি বাড়ি। একটি চায়ের দোকানে আমরা বসলাম। আমরা এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। রোহন চিন্তিত দেখাচ্ছিল। আমাদের বাবাকে খুঁজতে হবে। কিন্তু আমাদের সাহায্যের প্রয়োজন। কার সাহায্য? আমি জিজ্ঞেস করলাম। আমার একজন বন্ধু আছে, সে পুলিশে কাজ করে। সে আমাদের সাহায্য করতে পারে গু। রোহন তার মোবাইল ফোন বের করল, কিন্তু ফোনে কোনো সিগন্যাল ছিল না। দোকানদার, রোহন ডাকল। এখানে কোনো টেলিফোন আছে? দোকানদার মাথা নাড়লেন। না ভাই, এখানে নেই। তবে ৫ কিলোমিটার দূরে একটি ডাকঘর আছে গি। আমরা চা শেষ করে বের হলাম। গ্রামের একটি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম আমরা রাতে থাকতে পারি কিনা। একটি বয়স্ক দম্পতি আমাদের থাকতে দিলেন। তোমরা কোথা থেকে আসছো? মহিলাটি জিজ্ঞেস করলেন। ভুবনেশ্বর থেকে, রোহন বলল। আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। ওহ বাছারা, মহিলাটি বললেন। তোমরা খাও, আমি খাবার দিচ্ছি গু। রাতে আমরা সেই বাড়ির ছাদে বসেছিলাম। আকাশে অসংখ্য তারা। আমার বাবা বেঁচে আছেন তো? আমি জিজ্ঞেস করলাম। রোহন আমার হাত ধরল। নিশ্চয়ই। দেবদত্ত কাকু খুব সাহসী। তিনি নিজেকে রক্ষা করতে জানেন গু। তুমি এসব কিভাবে জানো? তুমি কে? আমি জিজ্ঞেস করলাম।
রোহন একটু হাসল। আমি তোমার বাবার বন্ধুর ছেলে। যখন তোমার বাবা মা মারা যান, আমার বাবা দেবদত্ত কাকুকে সাহায্য করেছিলেন। সেই থেকে আমাদের পরিবার এবং তোমাদের পরিবার খুব কাছাকাছি। আমি তোমাকে কখনো দেখিনি, আমি বললাম। না, কারণ আমি বিদেশে পড়াশোনা করতাম। মাত্র গত মাসে ফিরেছি। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তুমি কি জানো আমার বাবা কি খুঁজছিলেন? অনিরুদ্ধ, আমি জিজ্ঞেস করলাম। রোহন মাথা নাড়ল। হ্যাঁ, কিছুটা। তিনি একটি বড় রাজনৈতিক দুর্নীতি নিয়ে তদন্ত করছিলেন। একটি বড় রাজনৈতিক দল, যারা ক্ষমতায় ছিল, তারা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছিল বিদেশি কোম্পানিদের কাছে বড় অঙ্কের ঘুষ নিয়ে এবং আমার বাবা প্রমাণ পেয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তিনি সব প্রমাণ পেয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর আগে তিনি সেগুলি লুকিয়ে রেখেছিলেন। এবং এখন সেই একই লোকেরা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। তারা চায় না সেই প্রমাণ বেরিয়ে আসুক। আমি আমার লকেটটি দেখলাম। এই কোড দিয়ে আমরা প্রমাণ খুঁজে পাব কিভাবে? রোহন একটি কাগজ বের করল, তাতে কোডটি লিখল 378512642953। এটা কি হতে পারে? একটি কোডের সংখ্যা? একটি তারিখ? একটি স্থান? আমি ভাবতে শুরু করলাম। আমার বাবা কি কোনো বিশেষ জায়গায় যেতেন, যেখানে তিনি কিছু লুকিয়ে রাখতে পারতেন? রোহন মাথা নাড়ল। আমি জানি না। তবে দেবদত্ত কাকু হয়তো জানেন। আমি হঠাৎ একটা কথা মনে করলাম। একটি জিনিস। বাবা আমাকে একটি গল্প বলতেন ছোটবেলায়। একটি গুপ্তধনের গল্প, যেখানে একটি চাবি ছিল যা একটি বইয়ে লুকানো ছিল। রোহন অবাক হয়ে আমার দিকে তাকাল। একটি বই? হতে পারে এটি একটি বইয়ের পৃষ্ঠা নম্বর? আমি মাথা নাড়লাম। হতে পারে। কিন্তু কোন বই? রোহন ভাবতে লাগল। তোমার বাবার কি কোনো প্রিয় বই ছিল? আমি মনে করার চেষ্টা করলাম। আমি জানি না। আমি তখন খুব ছোট ছিলাম। আচ্ছা, আরেকটা কথা ভাবি। এই সংখ্যাগুলো কি হতে পারে? রোহন আবার কোডটি দেখল। দেখো, 378512642953। এগুলো কি হতে পারে? আমি হঠাৎ একটা কথা মনে করলাম। আমার বাবা একজন সাংবাদিক ছিলেন, তাই না? তিনি কি কোনো বিশেষ সংবাদপত্রে কাজ করতেন? রোহন মাথা নাড়ল। হ্যাঁ, তিনি প্রভাত নামক একটি সংবাদপত্রে কাজ করতেন। এই সংখ্যাগুলো কি সেই সংবাদপত্রের পৃষ্ঠা নম্বর হতে পারে? অথবা কোনো নির্দিষ্ট তারিখের সংবাদপত্র? রোহন চিন্তা করল। হতে পারে। কিন্তু কোনো তারিখ? আমি আবার ভাবতে শুরু করলাম। আমার জন্মদিন? না, আমি তখন খুব ছোট ছিলাম। তার মৃত্যুর তারিখ? না, তিনি তখন আর বেঁচে নেই। হতে পারে। তার জন্মদিন? রোহন মাথা নাড়ল। সেটা জানা দরকার। পরদিন সকালে আমরা ডাকঘরের দিকে রওনা হলাম। সেখানে রোহন তার বন্ধুকে ফোন করল। হ্যালো, অনুপম। আমি রোহন। আমাদের সাহায্য দরকার। রোহন সংক্ষেপে সব বলল। তারপর জিজ্ঞেস করল, তুমি কি অনিরুদ্ধের জন্মদিন খুঁজে বের করতে পারবে? কিছুক্ষণ পরে অনুপম জবাব দিল। রোহন আমার দিকে তাকিয়ে বলল, ৮ মার্চ ১৯৭৫। তাহলে আমাদের একটি পুরানো সংবাদপত্র দরকার, প্রভাত, ৮ মার্চ ১৯৭৫। অনুপম বলল সে আমাদের সাহায্য করবে। আমাদের কলকাতায় যেতে হবে, সেখানে প্রভাতের পুরানো সংস্করণগুলি সংরক্ষিত আছে। কিন্তু ওরা আমাদের খুঁজছে। আমি বললাম। আমরা কিভাবে কলকাতা যাব? রোহন বলল, অনুপম আমাদের সাহায্য করবে। সে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। পরদিন সকালে একটি পুলিশ ভ্যান এসে আমাদের নিয়ে গেল। অনুপম ড্রাইভ করছিল। আমরা সরাসরি কলকাতার দিকে রওনা হলাম। তোমার বাবার কোনো খবর? আমি জিজ্ঞেস করলাম। অনুপম মাথা নাড়ল। আমরা খুঁজছি। কিন্তু এখনও কোনো খবর নেই। আর সুদীপ কাকু? আমরা তাকে খুঁজে পেয়েছি। তিনি আহত কিন্তু বেঁচে আছেন। হাসপাতালে আছেন। আমার মনে কিছুটা স্বস্তি এল। আমরা প্রায় সারাদিন গাড়িতে ছিলাম। সন্ধ্যার দিকে আমরা কলকাতায় পৌঁছালাম। অনুপম আমাদের একটি হোটেলে নিয়ে গেল। আমরা কাল সকালে প্রভাতের অফিসে যাব, সে বলল। আমি সেখানকার একজন সম্পাদককে জানি। তিনি আমাদের সাহায্য করবেন। রাতে হোটেলের রুমে শুয়ে আমি ঘুমাতে পারছিলাম না।
রোহন পাশের বিছানায় ঘুমিয়ে পড়েছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। কলকাতার রাত, শহরের আলো, হর্নের শব্দ। আমি ভাবছিলাম বাবার কথা। তিনি কোথায় আছেন? তিনি ঠিক আছেন তো? আমি কি তাকে আবার দেখতে পাব? পরদিন সকালে আমরা প্রভাতের অফিসে গেলাম। অনুপম তার বন্ধু শান্তনু বাবুর সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। আপনাদের কি পুরানো সংবাদপত্র দরকার? শান্তনু বাবু জিজ্ঞেস করলেন। ৮ মার্চ ১৯৭৫ রোহন বলল। শান্তনু বাবু আমাদের একটি বড় আর্কাইভ রুমে নিয়ে গেলেন। সেখানে তিনি একটি পুরানো ফাইল বের করলেন। এই যে প্রভাত, ৮ মার্চ ১৯৭৫, তিনি বললেন। আমরা সংবাদপত্রটি খুললাম। এবার আমাদের দরকার পৃষ্ঠা নম্বর। আমি কোডটি আবার দেখলাম, ৩৭৮৫১২৬৪২৯৫৩। এগুলো কি পৃষ্ঠা নম্বর? আমি জিজ্ঞেস করলাম। রোহন সংবাদপত্রটি উল্টে দেখল। সেদিনের সংবাদপত্রে মাত্র ১৬ পৃষ্ঠা ছিল। তাহলে এগুলো পৃষ্ঠা নম্বর হতে পারে না কি? আমি হতাশ হয়ে পড়লাম। তাহলে এগুলো কি? শান্তনু বাবু কোডটি দেখলেন। এগুলো দেখে মনে হচ্ছে কোনো রেফারেন্স নম্বর। দেখো, প্রথম সংখ্যা ৩৭। ধরো এটি পৃষ্ঠা নম্বর। দ্বিতীয় সংখ্যা ৮৫। এটি কি হতে পারে? কলাম নম্বর? না, সেটা বড্ড বেশি। শব্দ নম্বর হতে পারে গু। আমরা তৎক্ষণাৎ পৃষ্ঠা ৩ গেলাম। সেখানে একটি বড় নিবন্ধ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে। আমরা এখানে ৮৫তম শব্দটি কি? রোহন জিজ্ঞেস করল। আমরা গণনা শুরু করলাম। ৮৫তম শব্দটি ছিল সত্য উ। এরপর কি? ১-২, আমি জিজ্ঞেস করলাম। হতে পারে ১-২ পৃষ্ঠায় ৬-৪তম শব্দ, শান্তনু বাবু বললেন। আমরা পৃষ্ঠা ১-২ খুললাম, ৬-৪তম শব্দটি ছিল।